আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, মার্স ফরওয়ার্ডের বাংলার ইনস্ট্রাক্টর ব্যাকগ্রাউন্ড আমি মানে দেখি। তো অনেকদিন পর আবার আপনার সঙ্গে দেখা, মাঝখানে একটা ভালো বিরতি পেয়েছি। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। এখন একটা ভালো বড় বড় একটা প্যান্ডেমিক চলছে। তো এই প্যান্ডেমিকের মধ্যে আমরা যারা সুস্থ আছি তারা আসলে ভালো আছি, আর যারা এর মধ্যে অসুস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করছি, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ঠিক আছে। তো এর আগে বাংলা অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, প্রায় আমি 8 থেকে 10টি মনে হয় ফ্রি লাইভ ক্লাস নিয়েছি। তো আজকেও একটা ফ্রি লাইভ ক্লাস আছে। এই ফ্রি লাইভ ক্লাসের কোনো প্রকার শিট বা কিছুই দেওয়া হবে না, পিডিএফ এগুলো দেওয়া হবে না। এর পরের থেকে যারা আমাদের রেজিস্ট্রেশন স্টুডেন্ট যারা আছেন তাদেরকে একটা আমরা গ্রুপ দিয়েছি, পার্সোনাল গ্রুপে হতে অ্যাড করে নেবো। ওই গ্রুপে একটা মানে সিকোয়েন্সিয়ালি ক্লাস হবে এবং ওখানে আপনারা লেকচার শিট করেন বা যা যা আপনাদের দেওয়ার কথা আছে সেইগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আর আজকে আমি আপনাদের কোনো প্রকার কমেন্ট করতে পারবো না। আমি একটা জায়গায় এসে মানে আমি ঢাকার বাইরে থেকে এই ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা কন্ডাক্ট করছি ঢাকার বাইরে থেকে। তো দ্যাটস ওয়াই আমার শুধু মোবাইল আছে, এক্সট্রা কোনো ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস নেই যার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করবো। ঠিক আছে। তো আজকে আমরা একটা নতুন টপিক শিখবো। আজকে যে টপিক শিখবো সেই টপিক্সের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। কি শব্দ? সংখ্যাবাচক শব্দ। খুব ছোটও না আবার বড় না। তো আশা করছি আজকে এই সংখ্যাবাচক শব্দটা একবারে শেষ করব, করে এরপর থেকে আমরা সবগুলো ক্লাস ইনশাআল্লাহ শিডিউল অনুযায়ী লেকচার শিট তৈরি করব। তো আপনারা সবাই প্রস্তুত আছেন? আপনারা সবাই ভালো আছেন? আশা করছি ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসেন আমরা ডিরেক্ট পড়াশোনার দিকে যাই। আজকে আমরা যে টপিক শিখবো সেই টপিকের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আশা করছি লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে, খুব বেশি প্রবলেম হচ্ছে না। আর আমি ট্রাই করবো লেখাটাকে একটু স্পষ্ট করে লিখতে। আমি জুম করে রাখি, তাহলে হয়তো দেখতে আরেকটু সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই সংখ্যাবাচক শব্দটা কি, এই বিষয়ে মানে এখান থেকে প্রশ্ন কোথা কোথা থেকে আসে, কিভাবে আসে, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আর আজকে ক্লাসটা হচ্ছে যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির উপর ভিত্তি করে ক্লাসটা হচ্ছে। আসলে এই সংখ্যাবাচক শব্দ থেকে যে শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য যে প্রশ্ন এমন না, এটা বিশেষ থেকেও আসে, যারা অ্যাডমিশন টেস্ট লিস্ট আছে তারাও দেখতে পারে। এটা সকলের জন্য, মানে বাংলার টপিকস গুলো সবার জন্য উন্মুক্ত, সবার জন্য একইভাবেই আসে। ঠিক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটা এমন বিষয় যেখানে যারা বি এবং ডি ইউনিটের অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তাদেরও লাগবে, যারা বিসিএস এর জন্য আছেন তাদেরও লাগবে, যারা ব্যাংক জব বলেন বা সরকারি অন্য কোনো জবের জন্য প্রস্তুতি নেন সেখানেও লাগবে। আসলে কথা কি, এই টপিকস গুলি ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসে। তবে কিছু কিছু টপিক আছে যেখান থেকে মানে বিসিএস এ বেশি প্রশ্ন আসে, কিছু কিছু টপিক আছে যেখান থেকে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। যখন আমাদের লেকচার শিখবো, যদি ক্লাস চলে যাবে তখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করবো। তখন দেখেন যে এখান থেকে এই প্রশ্নটা এসেছিল, যে বিসিএস এখান থেকে এসেছিল, ব্যাংক জব এখান থেকে এসেছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ এখান থেকে এসেছিল, বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে, তখন আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো। এখন আল্লাহর মধ্যে সবই শিখে যাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু জেনে নিই যে সংখ্যাবাচক শব্দ কি। ঠিক আছে। দেখেন সংখ্যা দ্বারা কি বুঝি নরমালি, এই সংখ্যাবাচক শব্দটা কি। দেখেন সংখ্যা হচ্ছে, আচ্ছা আপনাকে বলতে হবে যে সংখ্যা দ্বারা কি বুঝি, যে যার সংখ্যা, যে সংখ্যা দ্বারা আমরা কি বুঝি। দেখেন সংখ্যাবাচক শব্দ হচ্ছে সংখ্যা দ্বারা গণনা জ্ঞান, মানে কোন সংখ্যা দ্বারা যে আমরা জ্ঞানটা পাই বা গণনা যা করি, সংখ্যালব্ধ জ্ঞানকেই বলছি আমরা সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে। একটা পয়েন্ট লেখেন, এটা আমাদের লাগবে যে সংখ্যা গণনার মূল একক কি। খাতায় আমরা লিখে ফেলি যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। ঠিক আছে। দেখে কি দেখা যাচ্ছে না, বোর্ডে একটু আলো করেছে এই পাশটাতে, একটু কষ্ট করে মানিয়ে নিন। তবে আশা করি দেখতে প্রবলেম হবে না, আমি বলে দিব। দেখেন যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। আমরা যাই কিছু গণনা শুরু করি না কেন, তার শুরু হচ্ছে বা মূল হচ্ছে কত বলেন তো? 1। আমি আবার রিপিট করে দিচ্ছি যে সংখ্যা গণনার মূল একক 1। এরপরে আপনারা লিখবেন, আচ্ছা আপনারা বলেন তো দেখি, যা আমি পড়িয়েছিলাম যে এই সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। সবাই উত্তর করুন দেখি, যে সংখ্যাবাচক শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। দেখি কে কে করতে পারেন ঝটপট। আমরা উত্তর করি যে সংখ্যা গণনার মূল একক 1, কিন্তু এই সংখ্যাবাচক শব্দ এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, অনেকে উত্তর করছেন, আমি আপনাদের আরো সহজ করে দিই। এটা হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়।
শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আমরা প্রথম দিকে একটু বেসিক জিনিস শিখবো, একদম বেসিক যে টপিকগুলো সেগুলো শিখবো। ঝটপট লিখে ফেলেন। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা এই সংখ্যাবাদ শব্দের প্রকারভেদ জেনে নিব। আশা করি সেটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু পরীক্ষায় বেশ কবার এসেছিল যে সংখ্যা গণনার মূল একক কত, মূল একক হচ্ছে 1। এবং সংখ্যাবাদ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ তত্ত্বের। আমি কিন্তু আলোচ্য বিষয়ে বেশ কয়েকবার পড়িয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখবেন যে আমরা পয়েন্ট শিখেছিলাম তিনটা, মানে তিনটা শিখেছিলাম, এর বাকি বাইরে যা আসবে তাদের শব্দ তত্ত্ব। আমাদের সংখ্যাবাদ শব্দগুলো কোনটার মধ্যে ছিল না? ধ্বনিতত্ত্ব ছিল না, বাক্যতত্ত্ব ছিল না, অর্থতত্ত্ব ছিল না। তাহলে কোনটার মধ্যে আসবে? এটা আসবে আমাদের শব্দ তত্ত্বের মধ্যে। ক্লিয়ার? ওকে। এবার আসেন আমরা এই সংখ্যাবাচক শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। সবাই একটু উত্তর করতে দেখি যে সংখ্যাবাচক শব্দ কত প্রকার, অথবা সংখ্যাবাচক শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, অনেকে উত্তর করতে পেরেছেন। এই সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর হচ্ছে অঙ্কবাচক। কি বাচক? অঙ্কবাচক। দেখেন সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর কি? অঙ্কবাচক। 2 নম্বর হচ্ছে গণনাবাচক। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গণনাবাচক। তাহলে দেখেন সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর কি? অঙ্কবাচক। 2 নম্বর কি? গণনাবাচক। 3 নম্বর হয়েছে যে ক্রমবাচক। 3 নম্বর কি? ক্রমবাচক। এবং 4 নম্বর বা লাস্ট ওয়ান হচ্ছে তারিখবাচক। এই যে 4 প্রকার আছে, এই 4 প্রকার আমরা প্রত্যেকটারই একটা একটা করে শিখবো, ডিটেইল শিখবো যে গণনাবাচক কি, অঙ্কবাচক কি, এখানে আছে ক্রমবাচক বা তারিখবাচক কি, এবং এগুলোর মধ্যে কি কি আছে আমরা এগুলো সবগুলো ডিটেইল শিখবো। ঠিক আছে, ওকে। অনেকে এর মধ্যে জয়েন করেছেন, তো যারা জয়েন করেছেন তাদেরকে আরেকবার স্বাগত জানাই। যারা জয়েন নতুন ভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে আমার অনেকগুলো ক্লাস পেয়ে গেছেন, অনেকগুলো ক্লাস করে ফেলেছেন, তো আশা করছি অনেকেই চেনেন। আর যারা নতুন আছেন তাদের বিষয়ে তাদের জন্য আরেকবার বলছি যে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, মার্চ ফরওয়ার্ডের একজন জুনিয়র বলতে পারেন, যে জুনিয়র ইনস্ট্রাক্টর। অর্থাৎ আমি বাংলাটা পড়াচ্ছি, বাংলা ব্যাকরণ পড়াচ্ছি। এর আগে অনেকগুলো ক্লাস পেয়েছেন। যারা যারা মাত্র জয়েন করেছেন বা নতুন ভাবে জয়েন করেছেন তারা একটু আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনি আগে অনেক বিষয় শিখতে পারবেন। আর যারা বলছেন না ঠিক আছে আগের গুলো খোঁজাখুঁজি করার দরকার নেই, তাহলে আমাদের যে রেজিস্ট্রেশন গুলো চলছে মানে ব্যাচ ওয়াইজ, সেগুলো আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। ওখানে আমরা একদম সিরিয়াল অনুযায়ী ক্লাস নেব, তার মানে যেগুলো মিস হচ্ছে ওগুলো আপনারা আবার পাবেন। তো আবার পাওয়ার থেকে বারবার রিপিট করে পাওয়া ভালো। দ্যাটস ওয়াই আগের যে ক্লাসগুলো আছে, শুধু আমার না, যতগুলো টিচার ক্লাস নিয়েছেন সবগুলো ক্লাসই দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি মার্চ ফরওয়ার্ড নামে ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে আমাদের মানে সবগুলো ক্লাসই ওখানে সুন্দর করে আপলোড করা আছে। ওখান থেকে আমরা পজ করে বা টেনে টেনে যেখান থেকে প্রবলেম সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা প্রথমে শিখবো অঙ্কবাচক। কি শিখবো? অঙ্কবাচক। তো খাতায় লিখে ফেলুন যে অঙ্কবাচক। আসেন অঙ্কবাচক বলতে কি বুঝি। অঙ্কবাচক খুবই সহজ, মানে এত সহজ যেটা বলার মতো কিছুটা, যে কোনো বাচ্চারাই পাবে। ক্লাস 1 2 এর বাচ্চাদের বললো তারা অঙ্কবাচক শব্দটা পাবে। আর এর জন্য এখান থেকে কোনো প্রশ্ন হয় না বললেই চলে। তবে আমাদের জেনে রাখতে হবে, আমাদের সবই জেনে রাখতে হবে। পরীক্ষায় আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরীক্ষা আসলে আমরা পারবো, যদি না আসে ওটা বাদ, স্কিপ করে যাবে। এখন দেখেন অঙ্কবাচক কি। অঙ্কবাচক হচ্ছে অঙ্কে যা কিছু লেখা থাকবে তাই হচ্ছে অঙ্কবাচক। আবার বলছি অঙ্কবাচক কি। অঙ্কবাচক হচ্ছে অঙ্কে যা কিছু লেখা থাকবে। আমি লিখে দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে সুবিধার্থে, যে অঙ্কে, অঙ্কে বা সংখ্যায় লিখতে পারি যে অঙ্কে বা অঙ্কে বা সংখ্যায়, অঙ্কে বা সংখ্যায় যা কিছু থাকবে তা হচ্ছে অঙ্কবাচক।
দেখেন অঙ্কে যদি শূন্য থেকে শুরু করে 1 কোটি বা যা থাকবে কেন সবগুলি হচ্ছে আমাদের অঙ্কবাচক। এটা খুবই সহজ, এজন্য পরীক্ষায় কখনো আসেনি, আশা করছি আসবেও না। পরীক্ষাতে প্রশ্ন আসে না বললেই চলে, হয়তো দুই একটা দিতেও পারে, কারণ কি আমরা মাঝে মাঝে একটু সহজ প্রশ্ন দিলে কনফিউজ হয়ে যায়, তখন ভাবে এটা কি আসলে উত্তর হবে কি হবে না, এরকম একটা কনফিউশন কাজ করে। এজন্য বিশেষ একটা প্রশ্ন এসেছিল যে ঢাকার রাজধানী কি, তখন ঢাকাকে দুই ভাগে ভাগ করা হলো। সরি, বাংলাদেশের রাজধানী কি, প্রশ্ন এসেছে যে বাংলাদেশের রাজধানী কি, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা, এরকম করে প্রশ্ন এসেছিল। তো কনফিউশন তোমরা যে কোনো ভাবে প্রশ্ন আসতেই পারে। এখন দেখেন তাহলে উদাহরণ কি হবে, যেমন কি হবে 1, 5, 10, 20 এটসেট্রা ইত্যাদি, এই সবগুলো কি বলেন তো আমাদের সবগুলো হচ্ছে অঙ্কবাচক। আশা করছি ক্লিয়ার হয়েছে, এখানে কোনো প্রবলেম থাকার কথা না বা খুব বেশি সমস্যা হবে এরকম কোনো সমস্যা। ক্লিয়ার না সবাই? হ্যাঁ আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা আমি ইরেজ করে দিলাম। এরপরে আমাদের যা ভালো করে শিখতে হবে তা হচ্ছে পরিমাণবাচক। এই পরিমাণবাচক একটু কঠিন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষার কথা বলি সব পরীক্ষাতে মোটামুটি এখান থেকে ভালো এক প্রশ্ন আসে। তো দ্যাটস ওয়াই এটা আমরা একটু ভালো করে শিখে নিব। ঠিক আছে, ওকে। খাতায় লিখেন যে পরিমাণবাচক। আসেন পরিমাণবাচক আমরা শিখবো তিনটা পয়েন্ট দিয়ে। কয়টা পয়েন্টে শিখবো? তিনটা পয়েন্টে। আমরা তিনটা পয়েন্টে পরিমাণবাচক ক্লিয়ার হয়ে যাবে। আমি লাইনটা ঠিক করে দিই। ওকে, তাও একটু আলোকছটা আসছে এখানে, যদিও আমি যতগুলো লাইট এদিকে সবগুলো ঘুরিয়ে দিয়েছি। ওকে, দেখেন আমরা অঙ্কবাচক শিখবো তিনটা পয়েন্টে। কয়টা পয়েন্টে? তিনটা পয়েন্টে। এক নম্বর পয়েন্টে লিখবেন যে বানান করে বা কথায়। লিখেন যে বানান করে বা কথায়। আমি বলে দিচ্ছি, হয়তো একটু আলোচনা করছে, আমি বলে দিচ্ছি যে বানান করে বা কথায়। আবার রিপিট করে দিচ্ছি যে বানান করে বা কথায় লেখা থাকলে, লেখা বানান করে বা কথায় লেখা থাকলে তা পরিমাণবাচক। যেমন দেখেন, সিম্পলি দেখেন, এই যদি এক থাকে, এই একটা আমরা কি বলবো? এই একটা বলবো অঙ্কবাচক, কারণ এটা অঙ্ক আকার বা সংখ্যা আকারে আছে। যখন আমি এই একটাকে বানান করে লিখবো, আমি লিখবো এ আর ক, যদি মাত্রা হবে না। দেখেন এই এক, এটা কি বলেন তো? এইটা হচ্ছে আপনার পরিমাণবাচক বা গণনাবাচক। ঠিক আছে, এরপরে দেখেন যদি লিখি আমি 5, কি লিখলাম? 5। দেখেন 5 কি, 5 কি আমি বানান করে লিখেছি, তাহলে 5 কি হচ্ছে? 5 হচ্ছে আমার পরিমাণবাচক। আবার দেখেন যদি লিখি আমি 10, কি লিখলাম? 10, এই 10 কি বাচক? এই 10 হচ্ছে আমার পরিমাণবাচক। ব্যাপারটা ক্লিয়ার? এটুকু বুঝেন নাকি? একটু বলবেন তোমাকে, যদিও বললে বুঝতে পারবো না, যদি কমেন্ট দিতে পারে ঠিক করে নিব। ওকে, তাহলে দেখেন যদি বানান করে যা কিছু লিখবো, সংখ্যাগুলোকে যখন অঙ্কবাচক বা সংখ্যা যে আছে, এই সংখ্যাগুলোকে যখন আমরা বানান করে লিখবো, তখন সেটা হয়ে যাবে কি বাচক? তখন সেটা হবে পরিমাণবাচক। যেমন দেখেন 1, 5, 10, 20 যা লেখা গেল কথায় বা বানান করে, সবগুলি হবে আমার পরিমাণবাচক। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে 2 নম্বরে দেখুন। ওকে, 2 নম্বরে লিখবেন যে পূর্ণ সংখ্যার, 2 নম্বরে লিখবেন যে পূর্ণ সংখ্যার গুণবাচক রূপ। লেখেন যে পূর্ণ সংখ্যার গুণবাচক হচ্ছে পরিমাণবাচক। ওকে, আবার বলছি যে পূর্ণ সংখ্যার গুণবাচক হচ্ছে কি? পরিমাণবাচক। পূর্ণ সংখ্যা কি? এই যে 1, 2, 5, 8, 10 সবগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা যে গুণবাচক, গুণবাচক বলতে বুঝছি দেখুন আমরা একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার গুণ করি, গুণ করার সাথে মাঝে যে শব্দটা উচ্চারণ করি তাকে আমরা বলছি গুণবাচক।
যেমন দেখেন আপনাকে যদি বলি যে 5 8 কত হয় 40, দেখেন 5 8 40, 5 40 মাঝখানে কি আছে 8 আছে, এই যে 8 টাকে হচ্ছে 8। আবার দেখেন কি বলি যে 2 1 কে 2, তবে 2 1 কে 2, দেখেন দুই পাশে কি 2 আছে 2 আছে, মাঝখানে কি আছে 1 কে, এই 1 কেই হচ্ছে পরিমাণবাচক। আবার দেখেন কি বলেন যে 3 3 কে 9, কি বলেন 3 3 কে 9, এই যে মাঝখানে কি আসছে 3 কে আসছে, এই 3 কে হচ্ছে আবার পরিমাণবাচক। তার মানে গুণবাচক সংখ্যাগুলো সবগুলো কি বলতো পরিমাণবাচক। সো আমরা লিখে ফেলি যে 1 কে, আবার বলতে পারি কি 2 গুণে 3 কে। আরেকটা বিষয় কনফিউশন লেগে থাকে সেটা বিশক, বিশক আর বিংশক। দেখেন বিশক হচ্ছে পরিমাণবাচক, কারণ কি আমরা গুণের সময় বিষম বলি, বলে যে 3 বিষম 7, কি বলি যে 3 বিষম 7, তাহলে দেখেন এই যে মাঝখানে কি আসছে বিষম আসছে, এটা ইকুয়াল তো 7, তার মানে কি 7 আপনার হচ্ছে পরিমাণবাচক। 7 আপনি যদি বানান করে লেখেন তাহলে পরিমাণবাচক, আর 7 যদি সংখ্যায় লেখেন তাহলে হবে অঙ্কবাচক। কিন্তু মাঝের যে সংখ্যাটা আসছে, মাঝে কি আসে যে 3 বিষম, আসলে বিষম হচ্ছে আমার কি বলতো বিষম, বিষম হচ্ছে আমার পরিমাণবাচক, বিষম কি বাচক পরিমাণবাচক। মাথায় রাখবেন কারণ এটা গুণবাচক সংখ্যা। 1 কে 2 গুণে 3 কে বিষম, একে করে দুই কি ত্রিশক, বা 30 এ 30 এ 3 যদি 3 30 এ 90, তো 30 এ, তাহলে এই যে মাঝের যে গুণবাচক সংখ্যা আসছে আমরা তাকে বলছি পরিমাণবাচক। ঠিক আছে, তাহলে পরিমাণবাচক আমরা 1 নম্বর আর 2 নম্বর বলে শিখলাম। এরপরে লাস্ট ওয়ান বা 3 নাম্বার শিখব। 3 নম্বরে দেখেন যে বহু এককের সমষ্টি, বহু এককের সমষ্টি। আবার বলছি যে বহু এককের সমষ্টি, যদি বহু এককের সমষ্টি হয় তাহলে হতে হবে পরিমাণবাচক। বহু এককের সমষ্টি হলে তা হবে পরিমাণবাচক। আসলে আমরা বোঝার ট্রাই করি যে বহু এককের সমষ্টি বলতে কি বুঝি। আপনি একটু লিখে নেন, আমি পাশে আছে বলছি আবার যে বহু এককের সমষ্টি হলে তা পরিমাণবাচক। এখন দেখেন যে বহু এককের সমষ্টি বলতে কি বুঝি। দেখেন সংখ্যা গণনার মূল একক কত 1, আমি আবার বলছি সংখ্যা গণনার মূল একক কত 1। এরকম অনেকগুলো এক যুক্ত করে যদি 4টা এক যুক্ত করে দিলে কি হচ্ছে এক হালি, আবার 6টা এক যুক্ত হলে কি হচ্ছে আমরা হাফ ডজন বলতেছি। আবার দেখেন যে 6 এরকম করে যে 12টা যদি এক যুক্ত হয় তাহলে আমরা কি বলছি এক ডজন বলতেছি। ঠিক যদি দিনের ক্ষেত্রে বলি দেখো যে এক এক করে কয়টা দিন আসছে 7 দিন আসতেছে, এই 7টা দিন একসঙ্গে কি হচ্ছে একটা সপ্তাহ হয়ে যাচ্ছে। আবার 30টা দিন একসঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে একটা মাস হয়ে যাচ্ছে। আবার অনেকগুলো মাস একসঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে 12টা মাস মিলে কিছু বছর হচ্ছে। তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বা বহু একক যুক্ত করে যখন আমরা কোনো স্পেশাল বা কোনো একটা নাম দিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কোন পরিমাণবাচক। শুধু সময়ের ক্ষেত্রে না, অনেক কিছু ক্ষেত্রে যেমন যদি বলি যে গ্রামের ক্ষেত্রে বলি অনেকগুলো গ্রাম একসঙ্গে যুক্ত কি হচ্ছে কেজি হয়ে যাচ্ছে, অনেকগুলো কেজি যুক্ত হয়ে মেট্রিক টন বা কুইন্টাল, এভাবে যে যা কিছু আসবে সবগুলো ক্ষেত্রে। ঠিক সময়ের ক্ষেত্রে যদি বলি তাহলে 60 সেকেন্ডে কি হচ্ছে 1 মিনিট, আবার সেকেন্ড মিনিট ঘন্টা, এই সবগুলি হচ্ছে আমাদের কি বলতো পরিমাণবাচক। বুঝতে পেরেছেন? হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন। আসলে আমরা লিখতে পারি, তাহলে কি কি লিখতে পারি ডজন, লিখতে পারি হালি, লিখতে পারি মিনিট, লিখতে পারি কেজি। দেখেন এই সবগুলো হচ্ছে বহু এককের সমষ্টি যুক্ত হয়, দ্যাটস ওয়াই আমরা এইগুলোকে বলছি পরিমাণবাচক। কি বলছি বলেন তো পরিমাণবাচক। ক্লিয়ার না সবাই? কারণ কি বুঝতে প্রবলেম আছে? আশা করছি প্রবলেম নেই, এটা খুব সহজ বিষয় সবাই পারবে। ঠিক আছে, সহজ আছে যদি একটু মনোযোগ দিয়ে পড়া যায় বা একটু দেখা যায়। এই টপিকটা সংখ্যাবাচক শব্দটা খুব বেশি কঠিন না, কঠিন হচ্ছে সংখ্যাবাচক শব্দ কঠিন যা পড়ে তার হচ্ছে একটু ক্রমবাচক। কারণ এই ক্রমবাচকের আমরা কিছু জিনিস জানি আর বাকি জিনিস জানি না, ওইটা আমাদের জানতে হবে, ওটা একটু পরে জানবো। তো এই সংখ্যাবাচক শব্দ যে আমরা পরিমাণবাচক শিখছিলাম, এই পরিমাণবাচকের আরো কিছু পার্ট বাকি আছে, এইগুলো শিখবো। এবং এখানে অনেকে প্যাচ খেয়ে যায়। তো আল্লাহর রহমতে আজকে যদি ভালো করে শেখানো হয় বা শিখতে পারেন তাহলে দেখবেন যে এখানে যে প্রবলেম বা মেইন লেগে থাকে সেটা আর থাকবে না। ঠিক আছে, আর এতক্ষণে মনে হয় অনেকেই লাইভে জয়েন করেছেন, সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। তো যারা এখন লাইভটি দেখছেন তাদের কাছে বলছি যে এই লাইভটা একটু শেয়ার করবেন।
আপনাদের একটি শেয়ার আরেকজনের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিবে যে আমরা এখানে বলতে পারেন একদম ফ্রিতে কোচিং এর মানে চাকরির জন্য বলেন বা হ্যাঁ রনিত এখন জবের জন্য আমাদের কার্যক্রম চলছে। তো জবের একদম ফ্রি প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের সঙ্গে যে কেউই যুক্ত হতে পারে, জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে, ফ্রি অথবা পেইড দুইটা রেজিস্ট্রেশন করতে পারেন। যার সামর্থ্য আছে তিনি অবশ্যই পেইড রেজিস্ট্রেশন করবেন, এবং যে নিজেকে মনে করেন না আমাদের সামর্থ্য নেই, আমার প্রবলেম আছে, উনি ফ্রি রেজিস্ট্রেশন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো একটু লাইভটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আরো হয়তো 100 জন বা 200 জন বা তার কম বা বেশি সবাই কিন্তু তার থেকে যে আমাদের পোস্টটা রিচ হয়ে যাবে এবং ভিউ হয়ে যাবে, এবং এর ফলে অনেকেই অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, যত পারেন জ্ঞান ছড়িয়ে দিন বা মায়া ছড়িয়ে দিন। আমরা তো একটা চমৎকার কথা ইউজ করি, যদি কথাটা উপভোগ সৈয়দ বাদল সাহেব স্যার, তো আসল মায়া ছড়ায়, তো আমরা মায়া ছড়ানোর কাছে সবাই লেগে পড়ি। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই পরিমাণবাচকের আরেকটা বিষয় আছে, টপিকস আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আধিক্য আর ন্যূনতা। কি বলতো, আধিক্য আর ন্যূনতা। আসলে আধিক্য আর ন্যূনতা নিয়ে কথা বলি। দেখেন পরিমাণবাচকের একটা রূপ হচ্ছে আধিক্য। আমরা প্রথমে আধিক্য শিখি, আধিক্য সূত্র দিয়ে শিখবো। সূত্র একটা করে দিলাম লব, নিচেটা কি বলা হর। দেখেন যেখানে আমরা ভগ্নাংশ আকারে যদি কিছু পাই, ভগ্নাংশের যদি লবটা হয় বড়, লবটা কি হবে বড়, আর হর যদি হয় ছোট, হর যদি কি ছোট, লব যদি বড় হয় হর যদি ছোট হয়, এরকম সংখ্যা অলওয়েজ কি প্রকাশ করবে, আধিক্য প্রকাশ করবে। কি প্রকাশ করবে, আধিক্য। যেমন দেখেন আমি যদি এটা লিখি উপরে 5, এখানে লিখি 3, তাই না, 5/3, তখন দেখি ভাঙলে কি পাবো, 1 পয়েন্ট সামথিং ডট ডট ডট। ভাগ করে দেখি না কেন, যদি 5 থাকে, যদি 3 থাকে, 1 3 2 দশমিকের পরে 0 আসবে, 1.6 এরকম আসতে থাকবে। এখন দেখেন এই যে 1.6 আসছে আলটিমেট। দেখেন আমরা বলেছিলাম যে সংখ্যা গণনার মূল একক কত, বলেছিলাম যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। তো এরকম ভগ্নাংশ থাকার পরে যদি 1 এর বেশি আসে, তাহলে আমরা ওটাকে ধরে নিব আধিক্য। কি ধরে নিব, আধিক্য। আর যদি 1 এর কম আসে তাহলে ন্যূনতা। আমি ওই বিষয়ে পরে কথা বলবো। এখন দেখেন এই যে 5/3 দ্বারা ভাগ করলে অবশ্যই কি আসবে, 1 এর বড় আসবে। লব বড় হলে হর ছোট আসলে তা সব সময় কি প্রকাশ করবে বলেন তো, এটা আধিক্যই প্রকাশ করবে। ক্লিয়ার? এবার আসেন আমরা ন্যূনতা দেখব। কি দেখব, ন্যূনতা। দেখেন ন্যূনতা হচ্ছে আধিক্যর একদম বিপরীত। মানে ন্যূনতা কি, ন্যূনতা হচ্ছে আধিক্যর একদম বিপরীত। আধিক্যতে কি ছিল, যে লব ছিল বড়, হর ছিল কি ছোট। আর এইটার ক্ষেত্রে ন্যূনতার ক্ষেত্রে দেখবেন যে এখানে আপনার লব থাকবে ছোট, হর হবে কি, হর হবে বড়। আচ্ছা ট্রাই করে দেখি, লিখলাম লব, লিখলাম হর। লব কি হবে, ছোট হবে, হর কি হবে, বড় হবে। এখন দেখেন বড় সংখ্যা দ্বারা ছোটকে ভাগ করলে সবসময় 1 এর কমই পাবো। যদি কোনো বড় পূর্ণ সংখ্যা দ্বারা কোনো ছোট পূর্ণ সংখ্যাকে ভাগ করেন, তাহলে সবসময় তার ছোটই পাবেন। যেমন দেখেন আমরা যদি এই আগের বংশগুলোকে লিখি, উপরে 3 নিচে 5, তাহলে এটা ভাঙলে কি পাবো, অবশ্যই একটা 0 সামথিং আসবে। তাহলে দেখেন দশমিকের পরে যা থাকুক না কেন অবশ্যই 1 এর কম। দশমিকের পরে যাই থাকুক না কেন, যত বড় সংখ্যায় থাকুক না কেন, দশমিকের পরে 0 দশমিক পরে যা থাকুক সবসময় সবগুলো কি 1 এর ছোট বা কম। তবে কি 1 এর কম হলে আমরা তাকে কি ধরবো, আমরা ধরবো ন্যূনতা। ওকে, পারবেন না সবাই? আসেন দেখি তো কয়টা উত্তর আমি আপনাকে টেস্ট করতে দেই। সিম্পল সিম্পল যদি টেস্ট দিব, এরপরে মেইন বিষয়টা দেখেন। আপনাকে যদি বলা হয় যে, যদি বলি এরকম যে 3/7, দেখেন 3/7 এটা কি আধিক্য প্রকাশ করবে না ন্যূনতা প্রকাশ করবে? এটাকে দিলাম হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, এটার উত্তর করেন তো যে 3/7 এটা কি আধিক্য প্রকাশ করবে না ন্যূনতা প্রকাশ করবে? খুবই সিম্পল। এরপর দেখেন আবার যদি আমি দিই যে 8 4/3, দেখেন 4/3 এটা কি প্রকাশ করবে? এটা হচ্ছে খ নাম্বার। তাহলে ক্ষয়ের উত্তর কি হবে, একটা দিছি 3/7 আর একটা দিছি 4/3। এটা কি আধিক্য না ন্যূনতা? এটা ন্যূনতা বা আধিক্য, কোনটা হবে? একটু উত্তর করবেন। এটা আমরা উত্তর করতে থাকুন, আমি এর পরের দিকে একটু আসি। আসলে আমরা দেখবো যে পূর্ণ সংখ্যার ন্যূনতা বা পূর্ণ সংখ্যার আধিক্যের কাহিনীটা কি। দেখেন একটা সংখ্যা আছে পৌনে, স্টারে লেখেন যে পৌনে, যে পৌনে সব সময়
খাতায় লিখেন যে পৌনে সব সময় ন্যূনতা প্রকাশ করে। পৌনে সব সময় ন্যূনতা প্রকাশ করে। পৌনে কি প্রকাশ করে? সব সময় ন্যূনতা প্রকাশ করে। আর পৌনেকে প্রকাশ করা হয়, এই যে পৌনে আছে, পৌনেকে লেখা হয় বা প্রকাশ করা হয় পৌনেকে 3/4 দ্বারা লেখা হয়। পৌনেকে কি দিয়ে লেখা হয়? পৌনেকে 3/4 দ্বারা লেখা হয়। এবার আসেন এই 3/4 যদি কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে বসে তাহলে কিন্তু এটা আধিক্য প্রকাশ না করে ন্যূনতা প্রকাশ করবে। কিন্তু আপনাদের মাথায় মনে হবে যে না, এটা তো অবশ্যই আধিক্য হওয়ার কথা। একটু এক্সপ্লেন করি। দেখেন, যদি আমি লিখি যে 7 সমস্ত 3/4, অথবা আমি আপনাকে বলতে পারি, দেখেন আমি যদি আপনাকে বলি যে আমাকে পৌনে 7 কেজি চাল দেন, কি বলবো? আমি আপনাকে বলবো যে পৌনে 7 কেজি চাল দেন। দেখেন পৌনে 7 কেজি চাল যদি না হয় তাহলে আপনাকে চাল দিবে কয় কেজি? মানে 6 সমস্ত 3/4 কেজি। দেখেন 6 সমস্ত 3/4 কেজি, এটা মানে কি বলেন তো? পৌনে 7 কেজি। এখন দেখেন আপনি বলছেন কি? আপনি বলছেন যে পৌনে 7, আপনি বলছেন কি পৌনে 7, কিন্তু আলটিমেট কি আপনি 7 কেজি চাল পাচ্ছেন? না, আপনি পাবেন কিন্তু 6 কেজি 750 গ্রাম। কয় কেজি পাচ্ছেন? 6 কেজি 750 গ্রাম। তাহলে দেখেন পৌনে থাকার মধ্যে কিন্তু ন্যূনতা আছে, কমে আসতেছে। আপনি বলবেন একটা, আলটিমেট পাবেন কি কম। আবার দেখেন যদি প্রশ্ন করা হয় আপনার ঘড়িতে বা এখন ঘড়িতে সময় বাজে পৌনে 7টা, পরে বাজে 7, তার মানে দেখেন পৌনে 7 মানে কি এখন আপনার ঘড়িতে বাজছে কত? এখন বাজছে বলুন তো? পৌনে 7 বাজছে, মানে 6টা 45 বাজছে, 6টা বেজে 45 মিনিট। তার মানে দেখেন আপনি বলছেন পৌনে 7, কিন্তু আলটিমেট পাচ্ছেন কি 7টা পাচ্ছেন, না 7টার কম পাচ্ছেন? কম। এখন দেখেন কম পাইলে এটাকে আধিক্য হবে না ন্যূনতা হবে? অবশ্যই ন্যূনতা হবে। তার মানে পৌনে সবসময় কি প্রকাশ করে? ন্যূনতা প্রকাশ করে। পৌনে নিজেও ন্যূনতা। দেখেন পৌনে 6/3/4 এই নিজেও ন্যূনতা, এবং এ যার সঙ্গে বসে থাকবে সেও কি বলতো? ন্যূনতা। ওটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। এই হলো পৌনের জ্ঞানে। পৌনে দিয়ে যত কিছু বলবেন, যে সেটা কেজিতে বলতে পারেন, সময়তে বলতে পারেন, যে কোনো কিছু পৌনে প্রকাশ মানে এটা কি বোঝাবে? ন্যূনতা বোঝাবে। এরপর আসেন যদি বলি আধিক্যের ক্ষেত্রে, যদি সোয়া, যে সোয়া সব সময় আধিক্য প্রকাশ করে। ঠিক আছে? এই সোয়া কিন্তু বানানটা দেখবেন, তালব্য স্বর কিন্তু না। তালব্য স্বরের সোয়া মানে কি বেডের শোয়া বা ঘুমানো, এই সোয়া কি দন্ত স্বর দেয়। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে ভাববেন যে স্যার হঠাৎ করে বলছে ঘুমানো আবার আধিক্য হয় কিভাবে। এখানে আমি ঘুমানো আধিক্যের কথা বলিনি, যে ঘুমানো মানে আপনার ঘুমোটা কাজ, আর এখানে হচ্ছে শোয়া, এই শোয়া দ্বারা কোনো ঘুমানো বোঝে না, এটা একটা সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে? ওকে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এই শোয়াকে প্রকাশ করা হয় সাধারণত 1/4, সঙ্গে একটা 1 থাকে। 1 সমস্ত 1/4। আসলে এই 1 দিয়ে গুণ করলে তো 1 এর কোনো দাম থাকে না, এর কোনো দরকার পড়ে না। যার আমরা শোয়াকে প্রকাশ করছি 1/4 দ্বারা। দেখেন সিম্পলি কিন্তু 1/4 কিন্তু এটা ন্যূনতা প্রকাশ করে। প্রধানত 1/4, যদি কোথাও 1/4 দেখি তাহলে কিন্তু এটা ন্যূনতা। কিন্তু যখন এই 1/4, যখন এই 1/4 কোন পূর্ণ সংখ্যার সঙ্গে যুক্ত থেকে যাবে, তখন কিন্তু কি হবে? আধিক্য প্রকাশ করবে। যেমন 1, 1 এর সঙ্গে 1/4 মানে কি? সোয়া, আধিক্য প্রকাশ করবে। ঠিক একইভাবে যখন আমরা 7 এর সঙ্গে বা 3 এর সঙ্গে, দেখেন যদি বলি যে আমাকে সোয়া 3 কেজি চাল দাও, যদি দোকানদারকে গিয়ে বলি যে আমাকে সোয়া 3 কেজি চাল দেন, এখন দেখেন সে কি শুধু 3 কেজি চাল দেবে, না 3 কেজি চাল থেকে বেশি দিবে? সে দিবে 3 কেজি 250 গ্রাম। চাল কতগুলো দিবে? 3 কেজি 250 গ্রাম। তার মানে কি চাল অবশ্যই বেশি দিচ্ছে। আর বেশি পেলে কি ন্যূনতম আধিক্য হবে? বেশি পেলে অবশ্যই আধিক্য হবে। তার মানে সোয়া সবসময় কি প্রকাশ করে? আধিক্য প্রকাশ করে। আবার দেখেন এখন যদি বলি যে এখন ঘড়িতে সোয়া 6টা বাজে, কয়টা বাজে? সোয়া 6টা বাজে। তার মানে কি ঘড়িতে 6টা বেজে 15 মিনিট। দেখেন আপনি বলছেন 6, কিন্তু আলটিমেট কি 6 পাচ্ছেন না 6 এর বেশি পাচ্ছেন? বেশি পাচ্ছেন। বেশি পেলে কি আধিক্য হবে না ন্যূনতা হবে? অবশ্যই আধিক্য হবে। তার মানে সোয়া সবসময় কি প্রকাশ করে? আধিক্য প্রকাশ করে। ওকে, আর কোনো প্রবলেম এখানে? আশা করছি প্রবলেম নেই। তার মানে দেখেন যদি বলি যে সোয়া 4 কেজি, 4 সমস্ত 1/4, তার মানে দেখেন এই 1/4 কোন পূর্ণ সংখ্যার সঙ্গে বসলে তা আধিক্য প্রকাশ করবে।
ঠিক একইভাবে সারে কিন্তু সবসময় কি প্রকাশ করে, আধিক্য প্রকাশ করে। তুমি কি 4.5 কেজি বা 4.5টা বা 5.5টা, ঠিক সারেও কি প্রকাশ করবে, আধিক্য প্রকাশ করবে। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছেন? ওকে, এই টোটাল আমার পরিমাণ বাচকের কাহিনী শেষ হয়ে গেল। কোন বাচকের কাহিনী শেষ করলাম? মাত্র পরিমাণ বাচকের কাহিনী শেষ করলাম। এখন আমরা কি শিখবো? এখন শিখবো আমার ক্রমবাচক, খুবই ইম্পর্টেন্ট এবং মজার জিনিস আছে। আমরা শিখবো যে ক্রমবাচক। সবাই ঝটপট লিখে ফেলেন যে আমরা শিখবো ক্রমবাচক। ঠিক আছে? আসেন, ক্রমবাচক বলতে কি বুঝি? দেখেন যে সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থাকে বুঝি ক্রমবাচক, মানে একটার পর একটা ধাপ, এগুলোকে বলছি আমরা কি বাচক? ক্রমবাচক। ওকে, দেখেন এই ক্রমবাচক আমরা বেশি পারি না, খুব কম পারি, এবং যেগুলো থেকে পারি আল্লাহর ওয়াস্তে ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, আসবেও না। আসবে কোনগুলো? যেগুলো আপনি নাম শুননি হয়তো আগে, হয়তো পরে শিখেছেন, কিন্তু যেগুলো আপনি পরে শিখেছেন সেখান থেকে প্রশ্ন বেশি আসে। কিন্তু যেগুলো আপনি আগে শিখেছেন, যেগুলো তুলনামূলক সহজ, সেগুলো আপনি পারেন। দেখেন আমি যদি বলি আমরা 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি পারি। কত পর্যন্ত পারি? 1 থেকে 20 পর্যন্ত। এই 1 থেকে 20 পর্যন্ত পারার বড় কারণ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত আমরা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় অধ্যায়ের নাম পাই, যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে আমরা পাই পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত। এরপরে আর পারি না। না পারার বড় কারণ হচ্ছে কি, এরপরে হয়তো আমাদের অধ্যায় থাকে না, এই জন্য অধ্যায়গুলো লেখাও থাকে না, এই জন্য আমাদের কষ্ট হয় বা স্কুল কলেজে যেগুলো শেখানো হয় না। দেখেন আপনাকে যদি প্রশ্ন করি, দেখেন আপনি উত্তর দিতে পারবেন। আমি বলবো 1, আপনি বলবেন প্রথম। ট্রাই করতে দেখি প্রথম পর্যন্ত পারেন। 1 পারছেন জানি, প্রথম। 2 দ্বিতীয়, 3 তৃতীয়, এভাবে 8 অষ্টম, 9 নবম, 10 দশম, 11 একাদশ, 12 কি দ্বাদশ, 13 হচ্ছে ত্রয়োদশ, একইভাবে 16 কি বলতো ষোড়দশ, 18 কি অষ্টাদশ, 19 কি ঊনবিংশ, 20 কি বিংশ, তারপরে 21 হচ্ছে একবিংশ, 22 কি 22 কি উত্তর বলতো দেখি কে কে পারেন। 22 এর উত্তর হবে কি 23 কি ত্রয়োদশ, ত্রয়োবিংশ, 24 কি চতুর্বিংশ, 25 কি পঞ্চবিংশ। এরপরে বাকিগুলো পারতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, দেখবেন যে আওয়াজ ধীরে ধীরে উঁচু থাকে প্রথমের দিকে, তবে আওয়াজ কমতে 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 এত ছোট হয়ে আসে, পরে আওয়াজ বের হয় না, তারপর আমরা পারি না আর, মানে এরকম একদম আওয়াজ একেবারে বন্ধ হয়ে যায়। কারণ কি, এর পরেগুলো আমাদের শেখানো হয়নি বা আমরা শিখি না। ঠিক আছে, তো আসেন আমরা একটু আজকে শেখার ট্রাই করবো। দেখবেন খুব ছোট্ট একটা টেকনিকে, মানে টেকনিকটা একটু বড় কিন্তু খুব সহজ। এই টেকনিকে আমরা 1 থেকে 1000 পর্যন্ত পারবো ইনশাআল্লাহ, বা অনেক পরবর্তী গ্রুপ পারবো। যদিও এটা অনেক কয়েকটা নিয়ম আছে, তবে আমি একটা নিয়ম দিচ্ছি, এই নিয়মে আপনি শিখতে পারেন। ঠিক আছে, এই নিয়ম শিখতে গিয়ে আমরা একটা ছক আঁকাবো। এই ছকের মাধ্যমে আমরা প্রথমে শিখবো, দেখেন আমরা শিখবো 2টা ধাপে। কয়টা ধাপে শিখবো? 2টা ধাপে। একটা ধাপে শিখবো 1 থেকে 48 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 48 পর্যন্ত। আর পরবর্তী শিখবো যে 48 থেকে ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আসেন আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলুন। কি লিখবেন? ছক আঁকাবেন, এরকম ছক। ওকে, আচ্ছা এই লাইনটা একটু আরো উপর থেকে লিখি, জায়গা দিলে বাঁচবে। ঠিক আছে, একটা ছক আঁকাবো আমরা, এটা দেব কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, এটা হচ্ছে কলাম 4। দেখেন এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত বানান করে লিখবো। মানে এখানে যদি কোথাও 1 পাই তাহলে হবে 1, যদি কোথাও 2 পাই তাহলে হবে দা বা দি, কোনো সমস্যা নেই। এরপর যদি কোথাও 3 পাই তাহলে হবে ত্রয় বা ত্রি, যদি কোথাও 4 পাই তাহলে হবে চতু, যদি কোথাও 5 পাই তাহলে হবে পঞ্চ, যদি কোথাও 6 পাই তাহলে হবে ষট বা ষোড়ক, যদি কোথাও 6 পাই তাহলে হবে ষট বা ষড়ক, যদি কোথাও 7 পাই তাহলে হবে সপ্ত। ঠিক আছে, এটা হবে সপ্ত। যদি কোথাও 8 পাই তাহলে হবে অষ্ট বা অষ্টা, যদি কোথাও 9 পাই তাহলে নব, আর যদি কোথাও 0 পাই তাহলে হবে 10। 0 আমি লিখলাম না, জাস্ট বলে দিলাম। ঠিক আছে, তো দেখেন এটা একটু মনে রাখবেন, যদি কোথাও আমরা 1 পাই কোন সংখ্যা তাহলে বলবো 1, 2 থেকে 2 তাহলে দা বা তি, যদি কোথাও থেকে 3 তাহলে ত্রয় বা ত্রি, 2 থেকে 4 সেখানে বলবো চতু,
2 থেকে 5 বলবো পঞ্চ, 2 থেকে 6 তাহলে শর্ট বা ষোড়ক, আমি তো শর্ট লিখে দিয়েছি, একটা তো হবে। 2 থেকে সপ্ত 7 থেকে তাহলে লিখবো সপ্ত, যদি থাকে 8 তাহলে লিখবো আমরা অষ্ট বা অষ্টা, দুটাই হবে, অষ্টাও হয় অষ্ট হয়। আর যদি কোথাও 9 থাকে তাহলে আমরা সেখানে লিখবো বা উচ্চারণ করবো নব। এইটুকু ক্লিয়ার? দেখেন কোথা থেকে হবে, দেখেন একটা শুরু হবে 11 থেকে 18, এরপরে হবে আমার 21 থেকে 28, 21 থেকে 28, 31 থেকে 38, 41 থেকে 48, এটা তো প্রথম ধাপের শেখা, ঠিক আছে। এরপরে এখানে লিখবো 10, প্রথমে 10 থেকে 10, যদি 20 এর ঘরে যায় তাহলে লিখবো আমরা বিংশ। দেখেন একটা ছিল বিংশ, একটা ছিল বিষম। বিষম কিন্তু আপনার গণনাবাচক, বিষম কি বাচক? গণনাবাচক। আর বিংশ হচ্ছে আপনার ক্রমবাচক। এরপর লিখবো 30, 30 থেকে লিখবো ত্রিংশ। এরপর লিখবো 40, 40 কে লিখবো চত্বারিংশ। 40 কে কি লিখবো? 40 কে লিখবো আমরা চত্বারিংশ। এইটুকু একটু মনে রাখি, এই সবটা মনে রাখলেই চলবে। প্লিজ একটা মজার জিনিস বুঝাচ্ছি, যদি এটা যদি একবার বুঝে যান, একবার যদি ফিল করেন, তখন কিন্তু আপনারা দেখবেন যে এই মানে যে শব্দ দেখ বা যে সংখ্যায় দেখ আপনার ক্রমবাচক বের করতে পারবেন। এটা কিন্তু সত্যি খুব মজার একটা জিনিস, একবার পারলে ভালো লাগবে, আর না পারলে অস্বস্তি লাগবে। অনেকে পারে না, আপনি পারবেন, বিষয়টা একটু ভালো না, অনেক মজার না? ওকে, আপনারা লেখেন, এটা লিখে নেন। যদি কোথাও 1 থাকে তাহলে 1, 2 থাকলে দা বা দিক। যদি লিখতে না পারেন কোনো সমস্যা নেই, পরে ভিডিওটি দেখে লিখে নেবেন বা ইউটিউব থেকে দেখে নেবেন। আমি আপনাকে যেটুকু বোঝাচ্ছি এটুকুতে মনোযোগ দেন, কারণ কি বোঝার সময় অন্য কিছুতে মনোযোগ দিলে কোনোটাই হয় না, না হয় লেখা না হয় বোঝা, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা যখন বুঝবো একটু মনোযোগ দিয়ে শিখবো। আমি ক্লাসে বরাবরই একটা কথা বলি যে আগে আমরা ঢুকাবো মাথায়, আগে আমরা ঢুকাবো কোথায়? মাথায়। এরপরে সুযোগ সময় পেলে ঢুকাবো হচ্ছে খাতায়। কারণ কি খাতা হারিয়ে যায়, মাথা হারায় না। আর মাথা যদি হারিয়ে যায় তাহলে পড়াশোনা করার দরকার পড়ে না। তার মানে আগে আমরা রাখবো কোথায়? মাথায়। যেমন দেখেন আপনাকে যদি প্রশ্ন করি 5 যোগ 5 কত, আপনি কি খাতায় যোগ করতে হয়? খাতায় লিখতে হয় না? লিখতে হয় না, কারণ কি এটা মাথায় আছে। দ্যাটস ওয়াই ইটস ওকে। তো আমরা যে কোনো বিষয় আগে শেখার আগে আগে একটু মাথাকে গুরুত্ব দিব, মাথাকে বোঝাবো, ঠিক আছে বুঝে নাও, দেখে নাও আগে। তো দ্যাটস ওয়াই এখন যেটা দিচ্ছি এটা খাতায় তুলতে পারলে ওকে, নো প্রবলেম। আর যদি তুলতে না পারেন তাহলে মাথায় রাখেন কিভাবে কি করছি। আর পরে এগুলো সবই আছে, আমি সরে আছি যে ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে এটা দেখে নেবেন, বা আমাদের ফেসবুক ওয়ালেও থাকবে, ফেসবুক ওয়াল থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে, আসলে একটু এক্সপ্লেইন করেছি, এর পরবর্তীগুলো কিভাবে করবো খুব মজার বিষয়। ধরেন আপনাকে বের করতে বলে যে 38, যে 38 এর ক্রমবাচক রূপ কি আপনার জানা নেই। ধরুন আপনাকে বের করতে বলো 44, 44 ঢাকা ভার্সিটির পরীক্ষাতে আসছিল। যদি আপনাকে বলা হয় 26, 2026 এর ক্রমবাচক রূপ কি? দেখেন এরকম যখন কোনো সংখ্যা দেবে তখন আমরা বেস পয়েন্ট ধরব। যদি 20 এর উপরে থাকে 20 হচ্ছে বেস পয়েন্ট, যদি 30 এর উপরে থাকে 30 বেস পয়েন্ট, যদি 40 করে থাকে 40 বেস পয়েন্ট। এই বেস পয়েন্ট ধরে আমরা ছোট সংখ্যাকে আগে লিখবো, বড় সংখ্যা যোগ দিয়ে লিখবো। যেমন দেখেন একটা ভেঙে দিলে বুঝবেন, এখানে কত 38, তাহলে 38 কে আমরা লিখবো যে 8 যোগ 30, মানে ছোটটাকে আগে লিখবো বড়টাকে পরে লিখবো। এখানে দেখি 40, 40 কে মানে কি করবো বলতো? আমরা বলবো যে 4 যোগ 40, ঠিক একইভাবে 26 আসছে, ভাঙবে 6 যোগ 20। এগুলো কিন্তু প্রথমের দিকে বেসিক অবস্থায় শেখার জন্য এগুলো দিচ্ছি, পরে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন যোগ করে ভাঙার দরকার নেই, আপনি নিজেই বুঝবেন। যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক লেভেল থেকে শেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু ভেঙে দিচ্ছি যেন আপনি ইজিলি বুঝতে পারেন। এবার কাজটা আপনাদের খুব ইজি, শুধু টেকনিকে ধরে দেব। দেখেন 26 মানে কি পাচ্ছি 6 প্লাস 20। দেখেন 6 কে আমরা কি বলতাম বলতো? 6 কে বলতাম আমরা শর্ট। 6 এর নাম কি? শর্ট বা সরল। সরল হবে শর্ট হবে। এখন দেখেন আমি শর্ট লিখেছি, 20 আছে, দেখেন 20 টা লিখে হবে বিংশ, 10 থাকলে 10, 20 থাকলে বিংশ, 30 থাকলে ত্রিংশ, 40 থাকলে চত্বারিংশ। ক্লিয়ার? তাহলে এখানে শর্ট বিংশ। 26 এর নাম কি বলেন তো? 26 এর নাম হচ্ছে শর্ট বিংশ। ঠিক একই ভাবে দেখেন 8 যোগ 30 আছে, তাহলে 8 কে আপনি কি লিখবেন? অষ্ট। 8 কে কি লিখবেন? অষ্ট। তারপরে কি 30, 30 কে লিখবে ত্রিংশ। এর নাম কি বলতো? অষ্টত্রিংশ। মজার না?
ইজি হয়ে গেছে না আমার আগের থেকে? আশা করছি ইজি হয়ে গেছে। আবার দেখেন কি 44, 4 যোগ 40, দেখেন 4 থেকে কি লিখবো আমরা? 4 থেকে লিখবো 4। এখন 40, যদি 40 থাকে তাহলে কি লিখবো? 40 এর নাম হচ্ছে চত্বারিংশ, মানে চত্বারিংশ। দেখেন কত সহজ হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। মজার না এটা? অনেক মজার যদি আপনি ফিল করতে পারেন, আর যদি আপনি একবার বুঝতে পারেন, এটাকে ইজি মনে হবে। আপনাকে দেখেন 1 থেকে 38 পর্যন্ত যে সংখ্যা দেখেন না কেন, 1 থেকে 20 তো পারবেন, এখান থেকে প্রশ্ন দিবে না, দিলে 22 বা 25 এর পর থেকে দিবে। 25 এর পর থেকে যা দিক না কেন, আপনি যে শব্দটাই দিবে বা যে সংখ্যাটাই দিবে তাকে আপনি ভাঙবেন। কিভাবে? বেস পয়েন্ট ধরে 10, 20, 30, 40, 50, 60 এরকম বেস পয়েন্ট ধরে ভাঙবেন। ভেঙে যেটা ছোট তাকে আগে লিখবেন, তারপরে বড়টাকে লিখবেন। ঠিক একইভাবে দেখেন যদি ভাঙি আমি 42, আরেকটা দিয়ে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমি লিখি 42, কি লিখলাম? 42। দেখেন 42 কে ভাঙবো কিভাবে? তাহলে কি 2 প্লাস 40 বা 2 যোগ 40, 2 কে কি বলি? দা বা দি, তার মানে লিখলাম দি, লিখলাম, কোনো সমস্যা নেই। 40 এর দিকে চত্বারিংশ, তো দি চত্বারিংশ। ইজি না? অনেক সহজ না এটা? এখন কি কঠিন মনে হচ্ছে? যদি এখনো কঠিন মনে হয় তাহলে আরেকটু বাসায় পড়াশোনা করবেন, মাথাটাকে আরেকটু শার্প করবেন। কারণ কি আপনি যত বেশি স্টাডি করবেন তত বেশি মাথা শার্প থাকবে, আর যত বেশি পড়াশোনা থেকে দূরে থাকবেন তত মাথাটা ভোতা হয়ে যাবে, সহজ জিনিস ঢুকতে চাইবে না, সহজ করে বুঝালেও মাথাটা নিতে চাইবে না। হয় আপনাকে গড গিফটেড মেধাবী হতে হবে, নতুবা যদি গড গিফটেড মেধাবী না হন তাহলে পরিশ্রমের মাধ্যমে মেধা তৈরি করে নিতে হবে। এই দুইটা মেধা পাওয়া যায় দুই ভাবে, সিরিয়াসলি বলছি, মেধা পাওয়া যায় দুই ভাবে। একটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত কিছু, তাকে গড গিফটেড, তাকে কিছু বলতে হয় না, কিছু করতে হয়, সে নিজের চেষ্টায় পারে। আর একটা হচ্ছে পরিশ্রম করে। তো যদি আল্লাহ আপনাকে গড গিফটেড না বানিয়ে থাকেন তাহলে আপনি একটু নিজে পরিশ্রম করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কি পরিশ্রম করলেই হবে, পরিশ্রম কখনো বৃথা যায় না। সব পরিশ্রম করেন, ইনশাআল্লাহ পারবেন। এরপর দেখেন আমি একটা বিষয় লিখিনি, যতগুলো 19 ছিল আমি কোনোটারই 19 লিখিনি কেন? কারণ এই 19 গুলো একটু অন্য টাইপ। একটু দেখেন আমি লিখবো হচ্ছে 19, ঠিক আছে, এরপর লিখলাম 29, এরপর লিখলাম 39, এই তিনটাই আছে। মনে রাখবেন যে 19 মানে হচ্ছে কম, 19 মানে কি বলেন তো? কম। যেখানেই 19 আছে সেখানেই মনে রাখবেন যে 19 বলতে কি বোঝায়? কম। এটা পরীক্ষায় আসছিল, যে 19 অর্থ কি? 19 অর্থ হচ্ছে কম। দেখেন এর আগের গুলো আমরা যোগ ভেঙেছিলাম যোগ করে, আর যেগুলো এখানে ভাঙবো কিভাবে? এখানে আর যোগ করে ভাঙতে পারবে না, কারণ কি এখানে বলে দিচ্ছে 19 অর্থ কম। 19 মানে কি? 19 আছে। 29 মানে কি? 19 আছে। 29 মানে কি? 19 আছে। যতগুলো 19 আছে সবগুলোকে আমরা ভাঙবো মাইনাস আকারে। কি আকারে ভাঙবো? মাইনাস আকারে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আমরা এই 19 আছে, তাহলে 19 কে ভাঙবো কিভাবে? যে 20 মাইনাস 1, কারণ সে বলছে কম, তাহলে আমরা কম দিয়ে ভাঙবো। এখানে কি 29 ভাঙবো কিভাবে? 30 মাইনাস 1, 29। 29 মানে কি হবে? 40 মাইনাস 1। দেখেন লেখার নিয়ম হচ্ছে সবসময় ছোটটাকে আগে, ছোটটাকে কি লিখবো? আগে লিখবো। 1 থেকে 38 পর্যন্ত এটা ছোট কি? মাইনাস 1। এই মাইনাস 1 মানে হচ্ছে 19, মাইনাস 1 মানে কিন্তু 19। এরপর কি আছে? 20 আছে, 20 টা কি হয়ে যাবে? 20, 20 টা হয়ে গেল 20। এবার আপনি ফিল করেন যে এতদিন ধরে যে 19 কে 19 বলে এসেছেন, এই 19 কেন বলেছেন বুঝতে পেরেছেন? এতদিন ধরে আপনি কি করেছিলেন যে 19 কে কি বলতেন? 19। এই 19 ঠিক এইভাবেই হয়েছে, এখান থেকে হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমার এখানে -1, -1 মানে কি? 19। এখানে 30 আছে, তাহলে 30 তাহলে কি হবে? 300। 30 তাহলে কি হবে? 300। তার মানে এর নাম হচ্ছে 300। আবার দেখেন এখানে আছে -1, এটা মানে কি বলতো? 19। 40 তাহলে কি হবে? 4400। 40 তাহলে কি হবে? 4400। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? সহজ না? অনেক অনেক সহজ, এটা আমার খুব মজার লাগে। তো আপনারা এই ধাপের মাধ্যমে 1 থেকে 38 পর্যন্ত পারবেন। ক্লিয়ার সবাই? যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একটু পজ করে বা আটকে দুইবার দেখবেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন দ্বিতীয় ধাপ। কত নম্বর ধাপ? আমরা প্রথম ধাপ শিখলাম, এবার হচ্ছে দ্বিতীয় ধাপ। আপনি যদি 1 নম্বর ধাপ ভালো করে বোঝেন, 2 নম্বর ধাপ সবচেয়ে সহজ, কিচ্ছু করতে হবে না। 2 নম্বর ধাপ আরো সহজ।
2 নম্বর ধাপ কি দেখেন, যদি বলি ধরেন আছে, আচ্ছা আমরা 2 নম্বর ধাপে কি লিখবো সেটাকে লিখে দেই। আপনারা 2 নম্বর দ্বিতীয় ধাপে স্টারে লেখেন, স্টারে লেখেন যে শেষে বা শব্দের শেষে শেষে যুক্ত করতে হয়। দেখেন এই দ্বিতীয় ধাপে কি করতে হবে, যে শেষে টি-তম যুক্ত করতে হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে শেষে কি করতে হবে, যে শেষে টি-তম যুক্ত করতে হয়। আবার বলছি যে শেষে কি করবেন, টি-তম যুক্ত করতে হবে। এগুলো কোথায়, 8 পর থেকে। যেমন দেখেন আপনাকে যদি বলা হয়, বললাম যে 55 অথবা 75, দেখেন আগের কি, আচ্ছা 55 দিয়ে আমরা অন্যভাবে একটু 68 দিলাম। এখানে কাজ কি হবে, শেষের দিক থেকে শুরু করতে হয়। 38 এর পর থেকে যা কিছু আসবে অনুগুলো বাদে, অনুগুলোকে আমরা কম দিয়ে ভাঙতে হবে। এরপরে যা থাকবে আমরা শেষের দিক থেকে লেখা শুরু করব। শেষের দিক থেকে লিখে শেষে কি যুক্ত করব, টি-তম যুক্ত করব। যেমন দেখেন এখানে লিখেছি কি 68 লিখেছি, 68 দেখেন এখানে কি লিখেছি 68 লিখেছি, মানে কি এই 8টাকে শেষের দিক থেকে লিখবো, শেষে 8 কি লিখবো, অষ্ট। এরপরে কি 6 আছে, অষ্ট শট, শেষে কি যুক্ত করব, টি-তম, অষ্ট শট টি-তম। এটা আরো বেশি সহজ। আবার দেখেন 75 আছে, এই 75 কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল, চাকরি পরীক্ষা এসেছিল। এখন 75 কিন্তু লিখে দেন, শেষে কি 5 আছে, লিখবো যে পঞ্চ, তারপরে 7 লিখে লিখবো সপ্ত, শেষে কি লিখবো, টি-তম, পঞ্চ সপ্ত টি-তম। কি বলতো, যে পঞ্চ সপ্ত টি-তম, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে এইগুলো তো সব জায়গায় দিয়ে আসে। এবং পরীক্ষাতে আপনার মনে রাখবেন, যে চাকরি পরীক্ষা বলেন বা যে কোনো পরীক্ষাতে বলেন, যে 1 থেকে 20 এর মধ্যে কখনোই দিবে না, দিবে কি সবসময় 25 এর উপরে বা তারও বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আসেন আরো তো একটা প্র্যাকটিস করে দিই আপনাকে। দেখেন যদি বলি আমি 77, তাহলে কি হবে, হবে কি সপ্ত সপ্ততিতম। যদি বলি যে 66 বা 66, তাহলে কি হবে, যে শর্ট শর্ট টি-তম, তাই না? যদি বলি কি 88 বা 88, তাহলে কি হবে, অষ্ট অষ্টতিতম। যদি বলি যে 72, তাহলে কি হবে, 72, আগে 2 আছে তাকে দ্বি সপ্ততিতম। যদি বলি 55, তাহলে কি হবে, পঞ্চ পঞ্চতিতম। যা থাকুক না কেন শেষের দিক থেকে শুরু করবেন, শেষের টি-তম যুক্ত করে দেবেন, তাহলে একটা বেস ভেরিয়েন্ট পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আপনাকে যদি বেশি করে দেই, যদি বলি যে 143, কত বললাম 143, তাহলে কি হবে, শেষের দিকে তুমি যে ত্রয়, তারপরে 4 আছে কি হবে, চতু, ত্রয় চতু, তারপরে হচ্ছে 1, সেটা কি দিবেন, টি-তম, যে ত্রয় চতু 1 টি-তম। আমরা এভাবে এগুলো করতে পারি। ক্লিয়ার সবাই? এরপর আছে শূন্য নিয়ে কিছু বলিনি, যে শূন্য হলে কি হবে, যদি পরবর্তীতে শূন্য হয়। দেখেন যদি থাকে শূন্য থাকে কোথাও 105, শূন্যকে আমরা সবসময় 10 এর গুণিতক বলি, তবে যেখানে শূন্য থাকবে সেখানে 10 ধরবো। এখানে কি 5 আছে, 5 লিখবো যে পঞ্চ, তারপরে লিখবো যে 10, তারপরে লিখবো 1, তারপর লিখবো টি-তম। কি লিখবো, যে পঞ্চ 10 1 টি-তম। কি বললাম, যে পঞ্চ 10 1 টি-তম। বুঝতে পেরেছেন? এইটুকুতে কারো ক্লিয়ার আছে? প্রবলেম, সরি ক্লিয়ার, প্রবলেম আছে? এইটুকুতে প্রবলেম আর থাকার কথা না, আমি আমার জায়গা থেকে বুঝে দিয়েছি। তবে দেখেন একটা বিষয় মনে রাখবেন, যেগুলো বেস ভেরিয়েন্ট 10 এর মানে গুণিতক সেগুলো একক হয়ে যাবে। যেমন দেখেন 1, 1 এর পরে শূন্য দিলে কি 10, 10 এর পরে শূন্য দিলে 100, 100 কিন্তু 100তম হবে, যে 10 10 1 টি তম, এটা হবে না। আবার ঠিক হবে যদি 1000 মানে কি 1000তম, 500 500তম, 10000 10000তম, 1 লাখ 1 লাখতম, যেগুলো একদম এইরকম শতকের একক আসবে, এগুলোকে একদম বেস ভেরিয়েন্ট তার সাথে তম যুক্ত করব। ঠিক আছে, এখন দেখেন আপনাকে যদি প্রশ্ন করি যে 89, 89 কি হবে, দেখেন 89 কি, 9 আসছে, উচ্চারণ কি আছে 9, তাহলে কি আপনাকে 9 মানে কি 1 কমে উচ্চারণ করতে হবে। তাহলে 89 বলে কি হবে, যে 90 মাইনাস 1, এই তো। এখন দেখেন এই 90 মাইনাস 1, এই মাইনাস 1 শূন্য মিলে তো 9, তাই না? 9, 9 থেকে লিখবে 9, এটা 9, এরপর 9। আচ্ছা একটু ক্লিয়ার করে আমি উল্টো করে গেছিলাম। দেখেন এটাকে যদি 89 কে ভাঙি, একটু মনোযোগ দেন, যদি কি 89 ভাঙলে কি পাবো, 90 মাইনাস 1, এই তো। দেখেন এই মাইনাস 1 মানে কত, 9,
এই শূন্যটা তো আমাদের মাইনাস করণের উপর কোণে আসে, জাস্ট শূন্য দাম পড়বে না। এরপর কথা আছে নব, নব কিতম। 10 মানে তো শূন্য, এই 10টা তো এককের 10 না, এটা তো আমরা ধার করা 10। এই ধার করা 10 সহ বা -1 সহ তো 9, এই গুণ তো সবকিছু মিলে তো 9। তারপরে নব, তারপরে কিতম, 89তম, তার মানে কি বলতো 89। ঠিক একই ভাবে যদি লিখি আমি 69, কি লিখবো 69, তাহলে ভাববো কিভাবে যে 9 মানে কি 1 1 কোণ লিখবেন, 70 - 1, এই -10 সবকিছু মিলে কত 9, তারপরে 7 আছে তুমি কি সপ্ত 69তম, 69তম। অনেক মজার যদি বুঝতে পারেন একবার, ঠিক আছে। তাহলে এবার আপনি উত্তর করুন তো দেখি, যদি থাকে 99 99, যদি থাকে 99 তাহলে কি করবেন উত্তর করুন তো দেখি, এটা কে পারবেন, যে পারবেন তাকে চকলেট দেওয়া হবে। ওকে, যদি দেখা হয় ইনশাআল্লাহ, যিনি পারবেন তাকে দেখা হলে আমি একটি চকলেট প্রদান করি, ঠিক আছে। তবে আমাকে জানাইতে হবে যে স্যার আমি পেরেছিলাম বা ভাই আমি পেরেছিলাম, যে কোনো ভাবে অ্যাড্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড্রেস করবো যে ইয়েস আমি পেরেছিলাম, আমার চকলেটটি কোথায়। ওকে, অনেকে এটাকে কিন্তু -1 দিয়ে ভাঙছে। দেখেন আপনি এটাকে কি 100 বলেন, একটু থিঙ্ক করেন তো। এই যে 99 আছে বা 99 আছে, এইটাকে কি আপনি 100 বলেন? কখনো কি 100 বলেছেন? না, 100 না বলে আপনি ভাঙবেন কেমন কেউ 100 থেকে? তার মানে এটা ভাঙার কোনো প্রয়োজন নেই, নাম কি 99, এখানে 9 বলছে না, তার মানে কি আছে কি 9 আছে, তার মানে কি নবতিতম, কি হবে নবতিতম, কারণ কি 9 কি নব, আবার 9 কি নবতিতম। যদি আরো একটা 9 যুক্ত করি তাহলে এখানে আরো একটা 9 আসবে, যে নবতিতম, কি হবে নবতিতম। আশা করছি বুঝতে পেরেছেন, এখান থেকে আর প্রবলেম হওয়ার কথা না। আর যদি কেউ প্রবলেম ফেস করেন আমাকে একটু জানাবেন, আমি ট্রাই করব আপনার প্রশ্নের উত্তর দিতে বা সলভ করে দিতে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই তো ক্রমবাচক গেল, দেখছেন ক্রমবাচক শিখতে খুব মজা, অনেক টাইম লাগে। এরপর আমরা শিখব তারিখবাচক। সবাই খাতায় লিখেন যে তারিখবাচক। আসেন তারিখবাচক শব্দ কি, দেখেন তারিখবাচক শব্দ যে সংখ্যাবাচক শব্দগুলো দ্বারা তারিখ প্রকাশ করা হয় তাকে বলছি তারিখবাচক। এই তারিখবাচক শব্দের কয়েকটা পয়েন্ট আছে, আমি এই পয়েন্ট দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, তাহলে আমার সংখ্যাবাচক শব্দ একেবারেই শেষ হয়ে যাবে। আর আশা করছি আপনারা ক্লাসটা এনজয় করেছেন বা বুঝতে পেরেছেন। একদম আমি খুব ধীরে সুস্থে পড়ানোর ট্রাই করেছি বা বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি অনেকগুলো উদাহরণ দিয়ে, ঠিক আছে। তারিখবাচক শব্দের প্রথম লিখবেন যে 1 থেকে 4, 1 থেকে 4, এটাই হচ্ছে হিন্দি নিয়মে সাজিত। দেখেন যে 1 থেকে 4 কোন নিয়মে সাজিত, হিন্দি নিয়মে সাজিত। এই যেমন কোনটা গান শুনতেন, গান না নরমালি পেহলা, পেহলা থেকে কি হচ্ছে পহেলা, প্রথম তো পহেলা, এই পহেলা কোথা থেকে, পেহলা থেকে। হিন্দিতে গান শুনছেন যে পেহলা নজর পেহলা নাশা, আচ্ছা আপনারা এগুলো ভালো পারেন, আমি পড়াশোনার সাপেক্ষে মাঝে মাঝে একটু শিখতে হয় বা মনে রাখতে হয় এই আর কি। তবে কি আছে দ্বিতীয়কে কি বলছি বলতো পহেলা, দুইকে কি বলছি দোসরা, তিনকে কি বলছি তেসরা, 4 থেকে দেখেন 4 থেকে হবে চৌঠা, খ আসবে থা না, কিন্তু চৌথা কিন্তু না, এটা হচ্ছে চৌঠা, খ আসবে। তারপরে 1 থেকে 4 হিন্দি নিয়মে সাজিত, কোন নিয়মে সাজিত, হিন্দি নিয়মে সাজিত। 2 নম্বর লিখবেন যে 5 থেকে 18 তারিখে, 5 থেকে 18, 5 থেকে 18 তারিখে ই প্রত্যয় যুক্ত হয়। ওকে, দেখেন 5 থেকে 18 তারিখে ই প্রত্যয় যুক্ত হয়, কোন প্রত্যয় যুক্ত হয়, ই প্রত্যয়। যেমন দেখেন তুমি কি 5ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 5ই জুন, 16ই জুন, 9ই জুন, তাহলে এখানে ই প্রত্যয় যুক্ত হচ্ছে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট 19 থেকে 31, 19 থেকে 31 তারিখে, আচ্ছা আপনারা বলেন তো 19 থেকে 31 তারিখে কোন প্রত্যয় যুক্ত হয়, সবাই উত্তর বলতে দেখি যে 19 থেকে 31 তারিখে কোন প্রত্যয় যুক্ত হয়। তখন তারিখ উচ্চারণ করেন তখন বলতে কি উচ্চারিত হবে, এটা অনেকেই ভুল করে এবং অনেক কিছু কিছু ছোট বই আছে বা ওই চটি আকারে বই থাকে, এই বইগুলোতে ভুল পাওয়া যায়। অনেকে লেগে যে 19 থেকে 31, এখানে হচ্ছে সে প্রত্যয় যুক্ত হয়, কি প্রত্যয় হয় সে, কিন্তু এটা 100% ভুল। এখানে সে প্রত্যয় না, এখানে এ প্রত্যয় যুক্ত হয়। কি প্রত্যয় যুক্ত হয়, এখানে এ, এটা হচ্ছে এ প্রত্যয় যুক্ত হয়। কারণ কি দেখেন আমরা যখন বলি যে আজকে 21শে ফেব্রুয়ারি, আমরা কি বলি 21শে, তখন 21 যোগ এ,
আপনি কি কখনো শুনেছেন যে আজকে 21শে ফেব্রুয়ারি, কালকে 22শে ফেব্রুয়ারি, পরের দিন 23শে ফেব্রুয়ারি? আমরা কি 21শে, 22শে, 23শে বলি না, আমরা কি বলি 21শে। তার মানে কি 21 যোগ এ, 22 যোগ এ 22শে, 23 যোগ এ 23শে। এগুলি হচ্ছে আমাদের নরমালি তারিখবাচক শব্দ, এবং তারিখবাচকে এগুলো সহজ, আপনারা এটা পারবেন। ঠিক আছে, তো এই গেল আজকে সংখ্যাবাচক শব্দের একটা কি বলে যে সিম্পল একটা ধারণা। তো এর মধ্যে যতটুকু পারা যায় আমি সহজ করতে ট্রাই করেছি। আপনারা হয়তো ক্লাসে এনজয় করেছেন আশা করছি, এবং যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া থাকলো, আমারও সকলের শুভকামনা থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।